হ্যালো স্টুডেন্টস, আজ তোমরা আবার পিরিয়ডিক টেবিল পার্ট 6 পড়ছো। আবার বলি, আগের পার্টগুলো ভালো করে দেখে নাও, নোট রেডি করে নাও, তারপর এই পার্টটা দেখলে তোমাদের কিন্তু বুঝতে এবং পড়তে সুবিধা হবে। এবং আজকের পার্টটাই পিরিয়ডিক টেবিলের লাস্ট পার্ট। আমরা কিছু ট্রিক বেস এবং কিছু এক্সট্রা কিছু জিনিস আমরা এই ভিডিওতে শেখাবো। তো এসো তোমরা আবার আজকে নম্বর চ্যানেলে সাথে যুক্ত হলে এবং 100 নয় 200% দিচ্ছ, ঠিক আছে? এসো, আজকে আমরা পড়ছি পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিল হ্যাশট্যাগ 6, আমরা পার্ট 6 পড়ছি আজকে। পিরিয়ডিক টেবিলের পার্ট 6 পড়ছি, ঠিক আছে? দেখো, তোমরা আগের দিনে আমরা কিছু পিরিয়ডিক ক্যারেক্টার শিখিয়েছিলাম, দেখে নাও। কিছু পিরিয়ডিক ক্যারেক্টার, আমরা কিছু পিরিয়ডিক ক্যারেক্টার শিখেছিলাম। খুব মন দিয়ে শোনো। পিরিয়ডিক ক্যারেক্টারের মধ্যে আমরা অনেক কিছু শিখেছিলাম: আয়োনাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, সাইজ ইত্যাদি, অক্সিডেশন অ্যান্ড রিডাকশন এবিলিটি, তো ওগুলো শিখেইছিলাম। তো এবং 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 অবশ্যই অ্যাসিড অ্যান্ড বেসিক ক্যারেক্টার, এগুলো শিখেছিলাম। তো আজকে একটা নতুন ক্যারেক্টার তোমাদের শেখাচ্ছি, খুব মন দিয়ে শোনো। ক্যারেক্টারটার নাম হচ্ছে অ্যাটমিক ভলিউম। অ্যাটমিক ভলিউম, অ্যাটমিক ভলিউম। আজকে আমরা যেটা শিখছি সেটার নাম হচ্ছে অ্যাটমিক ভলিউম, ঠিক আছে? দেখো, অ্যাটমিক ভলিউম এই শব্দটার সমান আমরা অ্যাটমিক ভলিউম ইকুয়াল টু লিখছি, অ্যাটমিক ভলিউম ইকুয়াল টু লিখছি অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাসও লিখতে পারি। অ্যাটমিক মাস লিখে দিলাম, অ্যাটমিক মাস লিখে দিলাম, আর তার তলায় লিখলাম অ্যাটমিক ডেনসিটি, অ্যাটমিক ডেনসিটি, অ্যাটমিক ডেনসিটি, ঠিক আছে? তো দেখে নাও, এই অ্যাটমিক ডেনসিটিটা যে ইউনিট ইউজ করি সেটা অবশ্যই গ্রাম পার সিসিতে ইউজ করি, এবং অ্যাটমিক নাম্বারটাকে অবশ্যই আমরা গ্রামে ইউজ করব। অ্যাটমিক মাসটাকে গ্রামে ইউজ করব, তাহলেই আমরা অ্যাটমিক ভলিউম সিসিতে পেয়ে যাব। তো এর জন্য যে বিজ্ঞানী এই অ্যাটমিক ভলিউমের প্রথম কনসেপ্ট দেন, তার নাম ছিল, ওনার নাম ছিল লোথার মেয়ার। লোথার মেয়ার, লোথার মেয়ার, তার নাম ছিল লোথার মেয়ার। তিনি প্রথম অ্যাকচুয়ালি পিরিয়ডিক টেবিলকে মেন্ডেলিফের আগে এই অ্যাটমিক ভলিউমের উপর ভিত্তি করে সাজিয়ে দিয়েছিলেন। তিনি কিভাবে সাজিয়েছিলেন একবার দেখে নাও। তিনি এদিকে রেখেছিলেন অ্যাটমিক মাস, অ্যাটমিক মাসকে রেখেছিলেন, অ্যাটমিক মাস, এবং দেখে নাও এদিকে রেখেছিলেন অ্যাটমিক ভলিউম, অ্যাটমিক ভলিউম, ভলিউমকে রেখেছিলেন। তো তিনি দেখলেন এই অ্যাটমিক মাস এবং অ্যাটমিক ভলিউমের যদি আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি, সেখানে এই রকমভাবে কিছু গ্রাফ তৈরি হচ্ছে। দেখে নাও, এই রকমভাবে কিছু গ্রাফ তৈরি হয়েছে। 1 2 3 4 5, 1 2 3 4 5, এরকম। এরপর এইরকম কিছু আছে আর এরকম কিছু আছে। আমরা এই দিকটায় যাচ্ছি না। তো খুব মন দিয়ে শোনো, আমরা গ্রাফটাকে কিভাবে সাজানোর চেষ্টা করছি, দেখে নাও। বলছে এখানে দেখো, এখানে কতগুলো চূড়া তৈরি হয়েছে, পিক পয়েন্ট, যেন মনে হচ্ছে এক একটা পাহাড়।
তো প্রত্যেকটা পাহাড়ের মাথায় দেখো আমরা গ্রুপ ওয়ান বা গ্রুপ ওয়ান এর নামগুলোকে লিখছি। প্রথমে লিখছি লিথিয়াম, তারপর লিখছি সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরপর ফ্রান্সিয়াম, যেহেতু তেজস্ক্রিয় আর আসছে না। তিনি লক্ষ্য করলেন, খুব মন দিয়ে শোনো, যে প্রত্যেকটা যে পিক পয়েন্ট আমরা নিয়েছি, এই পিক পয়েন্টের, খুব ভালো করে শুনবে কিন্তু, এই পিক পয়েন্টের একদম পিকেতে আছে গ্রুপ ওয়ানের যে অ্যালকালি মেটাল অর্থাৎ ক্ষার ধাতু তারা, অর্থাৎ এরা অ্যাক্টিভ মেটাল ছিল, সব অ্যাক্টিভ মেটাল। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার বলছে এই যে পিক পয়েন্টগুলো আছে, এই যে পিকগুলো আছে, এই পিকের লেফটে মানে বাঁদিকে ধরো এই জায়গাটায় আছে ক্লোরিন, ভালো করে দেখে নাও। আর ডান দিকে ধরে নাও এইখানটা করে আছে কপার, এখানটা আছে জিঙ্ক, এখানটা আছে নিকেল ইত্যাদি। এরা অর্থাৎ একটা পিক পয়েন্টের ওপরে আছে, মন দিয়ে শুনছো, ওপরে আছে গ্রুপ ওয়ানের অ্যাক্টিভ মেটাল, লেফটে আছে অধাতুগুলো নন মেটাল, বুঝে নাও, লেফটের দিকে নন মেটাল, আর একদম তলার দিকে অর্থাৎ এই পজিশনটা বেস যেটাকে বলা হয়, এখানটায় আছে সন্ধিগত মৌল। আজকে পড়াবো, এর নামটা আমি লিখে রাখছি, ট্রানজিশনাল এলিমেন্টস। আর ঠিক লেফট রাইট সাইডে আছে, এই জায়গাটায় আছে ক্যালসিয়াম, অর্থাৎ এই জায়গাগুলো করে রাইটের জায়গাগুলো করে এই জায়গাগুলো করে আছে গ্রুপ টু এর, এটাকে বলা হয় অ্যালকালি আর্থ মেটাল, অর্থাৎ এদের বলা হয় ক্ষারীয় মৃত্তিকা মৌল। বুঝে নিলে? ক্ষারীয় মৃত্তিকা মৌল। এইভাবে আমরা লোথার মেয়ার বা আমরা যেটা দেখছি এই পিরিয়ডিক টেবিলটা, লোথার মেয়ার এইভাবে সাজিয়েছিলেন। কাকে সাজিয়েছিলেন না? পিরিয়ডিক টেবিলকে। এবং সেখানে মেন যে পিরিয়ডিক ক্যারেক্টার ছিল তার নাম ছিল অ্যাটমিক ভলিউম, পারমাণবিক আয়তন। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার চলে এসো তাহলে লোথার মেয়ারের অ্যাটমিক ভলিউম থেকে কি পেলাম না? গ্রুপ ওয়ানের অ্যাটমিক ভলিউম সব থেকে বেশি, এবং যত লেফট থেকে রাইটের দিকে যাব অ্যাটমিক ভলিউম আস্তে আস্তে কমছে। আচ্ছা, তো কমার থেকে বড় একটা কথা বলি, যে গ্রুপ ওয়ানের অ্যাটমিক ভলিউম কিন্তু ম্যাক্সিমাম, এইটা তোমরা জেনে রাখো। তাহলে এটা লোথার মেয়ারের পিরিয়ডিক টেবিল ছিল, আমরা সেখান থেকে অ্যাটমিক ভলিউম পড়ে নিলাম। ক্লিয়ার হলো? আচ্ছা, আজকে আমরা কতগুলো কথা একটু বলবো, খুব মন দিয়ে শোনো। দেখো, আমরা যেদিন পড়িয়েছিলাম পিরিয়ডিক টেবিলের পিরিয়ড অনুসারে বা গ্রুপ অনুসারে তাদের কিছু নাম ছিল। তারা কথা বলি, মন দিয়ে শুনে নাও। গ্রুপ, দেখো আমাদের সিলেবাস এখানটা নেই কিন্তু, ঠিক আছে, আমি ওই জন্য স্টার দিলাম। গ্রুপ 3 থেকে গ্রুপ 12 এই পর্যন্ত যে মৌলগুলো ছিল, সেই মৌলগুলোকে আমরা নাম বলেছিলাম ডি ব্লক এলিমেন্টস বলেছিলাম, তাই তো? এবং এদের মধ্যে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, খুব ভালো করে মন দিয়ে দেখো, যারা গ্রুপ 3-তে আছে তাদের হবে D1, আর যারা গ্রুপ 12-এ আছে তাদের হবে D10। খুব ভালো করে দেখো, তোমরা ইলেকট্রন বিন্যাস করলেই বুঝে যাবে। যেরকম ধরে নাও, আমি একটু বোঝাচ্ছি, খুব ভালো করে বোঝো। ধরো জিঙ্কের গ্রুপ হচ্ছে, তোমরা দেখে নাও বুঝে যাবে, 12। জিঙ্কের গ্রুপ হচ্ছে 12 নম্বর গ্রুপে জিঙ্ক আছে। তাহলে জিঙ্কের গ্রুপ যদি 12 হয়, তাহলে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস হবে, দেখে নাও, আমি আরেকবার লিখছি, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10।
ক্লিয়ার হলো? দেখো ডিতে এই ইলেকট্রনটা কমপ্লিট আছে, কমপ্লিট অবস্থায় আছে, তো ডিতে ইলেকট্রন কমপ্লিট অবস্থায় আছে। বুঝে গেলাম? ব্যাস। তাহলে একটা ছোট্ট কথা বলি, কপারের ক্ষেত্রে দেখো গ্রুপ হচ্ছে, আচ্ছা কপারটা পরে আঁকছি। কপার ছাড়া ধরো কোবাল্ট হচ্ছে 27, তাই তো? তাহলে কোবাল্টের ইলেকট্রন 3s2, দেখো শিখে গেছিলাম 20 পর যেটা থাকবে সেটাই ডি এর মাথায় চলে যাবে। তার মানে এখান থেকে 20 বাদ দেবো, যেটা পড়ে থাকবে সেটাই ডি এর মাথায় চলে যাবে। তো একটা কথা বলো আমাকে, কোবাল্টের ক্ষেত্রে দেখো ডি কিরকম অবস্থায় আছে? D7, তার মানে ডি এখানে ইনকমপ্লিট অবস্থায় আছে, তাই তো? তাহলে একটা ছোট্ট কথা বলি, লক্ষ্য করো, গ্রুপ 3 থেকে গ্রুপ 11 পর্যন্ত এই গ্রুপগুলোতে ডি অরবিটাল, ডি অরবিটাল ইনকমপ্লিট বা হাফ ফিল্ডে আছে, ইনকমপ্লিট বা হাফ ফিল্ডে আছে। ক্লিয়ার হলো? আচ্ছা, ডি অরবিটালে এটি ইনকমপ্লিট আছে বা হাফ ফিল্ডে আছে। ক্লিয়ার হয়ে গেল? ঠিক আছে তো? আচ্ছা, কিন্তু যারা গ্রুপ, ভালো করে বুঝছো, কিন্তু যারা গ্রুপ 12 তাদের কিন্তু ডি অরবিটাল সর্বদাই কমপ্লিট, ডি অরবিটাল কমপ্লিট আছে। তাহলে এখান থেকে একটা নতুন ধর্ম আমরা পেলাম, যে ধর্মটাকে বলছি সন্ধিগত মৌল বা ট্রানজিশনাল, লেখা আছে এখানে দেখো এলিমেন্টস। আমরা এইভাবে শর্ট ফর্মে লিখলাম, তোমরা কিন্তু শর্ট ফর্মে লিখতে পারবে না। সন্ধিগত মৌল বা ট্রানজিশনাল এলিমেন্টস। তো এই সন্ধিগত মৌল বা ট্রানজিশনাল এলিমেন্টস কাদের বলে আমি সংজ্ঞাটা বলে যাচ্ছি, ওয়ার্ড দিয়ে তোমরা একদম নোট করো। দেখো আমি কতগুলো পয়েন্টস বলছি কিন্তু, ঠিক আছে? প্রথমে 1 নাম্বার পয়েন্টস লিখলাম, মন দিয়ে শোনো। 1 নাম্বার পয়েন্টস লিখছি। 1 নাম্বার পয়েন্টসে লিখছি ট্রানজিশনাল এলিমেন্টসের ক্ষেত্রে স্থিত বা স্থায়ী জারণ অবস্থা, স্থিত বা স্থায়ী জারণ অবস্থা, এটাকে অনেক সময় স্থিতটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট বলে, গ্রাউন্ড স্টেট। আর এটাকে বলা হয় স্টেবল অক্সিডেশন স্টেট। স্থিত অবস্থায় বা স্থায়ী জারণ অবস্থায়, খুব ভালো করে দেখো, স্থিত অবস্থায় বা স্থায়ী জারণ অবস্থায় আমি 2 নম্বর লিখছি, 2 নম্বর পয়েন্টস, মৌলের ডি ইলেকট্রন, আচ্ছা ইনকমপ্লিট ডি ইলেকট্রন থাকলে, ইনকমপ্লিট লিখে দিলাম, ইনকমপ্লিট ডি ইলেকট্রন, ইনকমপ্লিট ডি ইলেকট্রন থাকলে ইনকমপ্লিট ডি ইলেকট্রন থাকলে সেই সমস্ত মৌলগুলোকে, 3 নাম্বারে লিখছি দেখো, সেই সমস্ত মৌলগুলোকে আমরা বলবো, তাহলে স্থিত অবস্থায় বা স্থায়ী জারণ অবস্থায় মৌলের ইনকমপ্লিট ডি ইলেকট্রন থাকলে সেই সমস্ত মৌলগুলোকে আমরা বলবো ট্রানজিশনাল এলিমেন্টস, TE। এই সমস্ত মৌলগুলোকে আমরা বলবো ট্রানজিশনাল এলিমেন্টস। তাহলে ব্যাপারটা কিন্তু বোঝা গেল না, কারণ কি করে স্যার ইলেকট্রন বিন্যাস তো বুঝলাম, তার মানে আর একটা জিনিস শেখো, ডি ব্লকের মধ্যে 3 থেকে 11 নম্বর যে গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে সমস্ত মৌল ট্রানজিশনাল এলিমেন্টস, কিন্তু 12 নম্বর যে গ্রুপটা আছে তার কিন্তু মৌলগুলো ট্রানজিশনাল এলিমেন্টস নয়। আমি দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি। তার মানে একটা জিনিস তোমার ক্ষেত্রে ক্লিয়ার হয়ে গেল যে 3 থেকে 12 নম্বর যে গ্রুপটা আছে তারা ডি ব্লক, তাহলে ডি ব্লকের অন্তর্গত ট্রানজিশনাল এলিমেন্টস, কিন্তু সমস্ত ট্রানজিশনাল এলিমেন্টস ডি ব্লক মৌল নয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা প্রশ্নটা বা এনবি বলে একটা কথা তলাতে আমি লিখছি, তোমরা লিখে নাও, দিয়ে ব্যাখ্যাটা তোমরা করে নেবে।
সমস্ত ট্রানজিশনাল এলিমেন্টস ডি ব্লক এলিমেন্টস, কিন্তু সমস্ত ডি ব্লক এলিমেন্টস ট্রানজিশনাল এলিমেন্টস নয়। এটা কি করে ব্যাখ্যা করবে আমি একটু তোমাদের হেল্প করছি, তোমরা দেখে নাও। গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত সমস্ত মৌলগুলোকে ডি ব্লক মৌল বলে, আমরা লিখলাম ডি ব্লক মৌল। ক্লিয়ার? এর মধ্যে 3 নাম্বার থেকে 11 নম্বর গ্রুপ পর্যন্ত যে ডি ব্লক এলিমেন্টসগুলো আছে সেগুলোকেই বলা হলো ট্রানজিশনাল এলিমেন্টস। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে স্যার 3 নম্বর থেকে 11 নম্বর গ্রুপ পর্যন্ত যদি ট্রানজিশনাল এলিমেন্টস হয়, তাহলে এই 3 নাম্বার থেকে 11 নম্বর মৌলগুলো 3 থেকে 12-র মধ্যেই, তাহলে সমস্ত ট্রানজিশনাল এলিমেন্টস ডি ব্লকের অন্তর্গত। এবং ডি ব্লক চেনার একটা উপায় তোমাদের বলে দিয়েছি যে ইলেকট্রন বিন্যাস করলে শেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করবে। কিন্তু লক্ষ্য করে দেখো এর মধ্যে যে 12 নম্বর গ্রুপটা আছে সেই 12 নম্বর গ্রুপটার মৌলগুলোকে আমরা ডি ব্লকের মৌল তো বলবোই, কিন্তু যেহেতু এদের ডি অরবিটাল কমপ্লিট, ডি অরবিটাল কমপ্লিট, সেহেতু এদের কেবলমাত্র ডি ব্লকের মৌল বলবো, ট্রানজিশনাল এলিমেন্টস বলতে পারবো না, কারণ এদের অসম্পূর্ণ ডি ইলেকট্রন কোনো অবস্থাতেই পাওয়া যাবে না। একটা উদাহরণ দেখি, তোমরা ব্যাপারটাকে বুঝে লিখে নাও, আমি উদাহরণের মাধ্যমে পরে মুছে দিয়ে বোঝাচ্ছি। ধরে নাও আমি প্রশ্ন দিলাম গ্রুপ 12-এ কারা কারা আছে একটু দেখে নিই। জিঙ্ক, ক্যাডমিয়াম, এইচ। আর গ্রুপ, যদিও আমাদের সিলেবাসের বাইরে বারবার বলছি, আমি স্টার দিয়ে পড়াচ্ছি। আর গ্রুপ 11-এ আছে এরা, অর্থাৎ এটার নাম হচ্ছে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, কপার, সিলভার, ইউ মানে গোল্ড। তো লক্ষ্য করে দেখো, আমাকে একটা ছোট প্রশ্ন আমি দিচ্ছি যে এই কপার সন্ধিগত মৌল, ট্রানজিশন এলিমেন্টস, কিন্তু জিঙ্ক সন্ধিগত মৌল নয় কেন? প্রশ্ন, এই প্রশ্ন তোমরা এইভাবে লিখে নাও, আমি এরকমভাবে লিখেছি। লক্ষ্য করো আমি জিঙ্কের ইলেকট্রন বিন্যাস লিখছি, 1s2 2s2, তোমরা লিখে নেবে 2p6 3s2 3p6 4s2 4 3d10। ভালো করে দেখো। তো এখন একটা জিনিস লক্ষ্য করো, আচ্ছা ডি এর কি ইলেকট্রন অসম্পূর্ণ? না স্যার, সম্পূর্ণ অবস্থায় আছে। আচ্ছা, তাহলে বলো তো ডি এর যদি ইলেকট্রন সম্পূর্ণ অবস্থায় থাকে তাহলে এর এটা কি স্টেট? না এটা স্যার গ্রাউন্ড স্টেট। আচ্ছা স্যার, জিঙ্কে যদি আমি 2+ নিয়ে যাই সেটাকে কি বলা হবে? তার স্টেবল অক্সিডেশন স্টেট। স্টেবল অক্সিডেশন স্টেট। এই স্টেবল অক্সিডেশন স্টেটে গেলে ইলেকট্রনকে কোনখান থেকে বার করতে হয় বলো তো দেখি? স্যার কেন ডি থেকে বার করবো? আরে না স্যার, ডিটা তো স্যার বাইরে আপনি লিখছেন, ডি আছে ভেতরে। অ্যাকচুয়াল ডি কোথায় থাকে? 3d কোথায় থাকে? ভেতরে। 4s কোথায় থাকে? বাইরে। কিন্তু স্টেবিলিটি অর্ডারের জন্য আমরা 4s-টাকে ভেতরে লিখেছি, 3dটাকে বাইরে লিখেছি, আব্বাও প্রিন্সিপাল, তাই তো? তার মানে অ্যাকচুয়াল 3d আছে কোথায়? ভেতরে, ইনার সেল। আর এটা কোথায় আছে? আউটার সেল। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার এখানে এসো। যখন কোনো পরমাণু থেকে পজিটিভ আয়ন তৈরি করার সময় ইলেকট্রনকে বার করবে তখন সেটা বেরোবে সর্বদাই বহিস্থ কক্ষ থেকে। তাহলে এখান থেকে কটা ইলেকট্রন বার করলে জিঙ্ক প্লাস প্লাস পাবো? না, 2 ইলেকট্রন। তাহলে 2 ইলেকট্রন এখানে কোনখান থেকে বার করবো? না দেখো 4s2 থেকে। আচ্ছা, এর আগেরগুলো তোমরা কিন্তু লিখে নেবে, তোমরা জানো। তাহলে লক্ষ্য করে দেখো এরপর ইলেকট্রন বিন্যাসটা কি দাঁড়াবে? 4s2 বেরিয়ে যাবে, দেখো 3d10 পড়ে থাকবে, এর আগে থাকবে 3p6, তাই তো? তাহলে লক্ষ্য করো এই স্থায়ী জারণ অবস্থাতেও D10 আছে, অর্থাৎ কমপ্লিট অবস্থায় আছে। কোনোভাবেই ডিটাকে ইনকমপ্লিট করা যাচ্ছে না। বুঝতে পারলাম না? আচ্ছা দেখো, ভালো করে দেখে নাও। ধরে নাও আমি কপারের ইলেকট্রন বিন্যাস করছি। কপার দেখে নাও, 1s2 2s2 আছে, লিখে দিই 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9, কিন্তু এটা হুন্স রুল অনুসারে হবে 4s2 3d 4s2 4s1 3d10। এটা তোমরা জানো, এটা ব্যতিক্রম, তাই তো? আচ্ছা,
লক্ষ্য করো এই কপারের এটা গ্রাউন্ড স্টেটে কিন্তু ডি কমপ্লিট, কিন্তু এর যদি আমি স্টেবল অক্সিডেশন স্টেটে যাই তাহলে দেখবো এর বহিস্থ কক্ষ থেকে দুটো ইলেকট্রন বার করলে কপার প্লাস হচ্ছে স্টেবল অক্সিডেশন স্টেট, কপারের এটাই হচ্ছে স্টেবল। সেখানে লক্ষ্য করো এখান থেকে দুটো ইলেকট্রন বার করতে হবে, তাহলে একটা ইলেকট্রন বার করবো 4s থেকে একটা ইলেকট্রন বার করার পর এবার বলো তো বহিস্থ কক্ষ কোনটা? 4s তো বেরিয়ে গেল, তাহলে এবার বহিস্থ কক্ষ স্যার ডিটা, কারণ স্যার 4-এর পর 3 আসবে, 3-এর ডিটা বাইরে আছে। তাহলে এখান থেকে যদি আর একটা ইলেকট্রন বার করি তখন ইলেকট্রন বিন্যাসটা দেখে নাও, ডট 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 3p6, 4s কিন্তু 0 হয়ে গেছে, মানে 4s নেই, তাহলে কি পড়ে আছে 3d9। ক্লিয়ার হলো? দেখো লক্ষ্য করো এখান থেকে একটা ইলেকট্রন বার করার পর এখন একটা ইলেকট্রন বার করতে হবে, জিঙ্কের কিন্তু 4s2 থেকে ইলেকট্রন বার করতেই জিঙ্ক প্লাস প্লাস হয়ে গেছে, ওটা নিয়ে আর কোনো চাপ নেই, বুঝতে পারছো স্কিম বলছি ব্যাপারটা? তাই 4s2 কপার প্লাস প্লাসের ক্ষেত্রে একটা ইলেকট্রন 4s1 থেকে বেরোলো, এরপর যে ইলেকট্রনটা বার করতে হবে সেটা বহিস্থ কক্ষ, কিন্তু এরপর বা অরবাইটাল যদি বলি কক্ষক বলি তাহলে ডিটা, তাহলে এখান থেকে আর একটা ইলেকট্রন বেরোবে, তবেই তো এখান থেকে একটা আর ডি থেকে একটা, মোট কটা ইলেকট্রন বেরোলো? দুটো, তবেই তো +2 চার্জ হবে, এই যে +2 চার্জ। তাহলে এখানে লক্ষ্য করো এখন ডি কিন্তু হয়ে গেল দেখো ইনকমপ্লিট, বুঝে গেল? যেহেতু ডি ইনকমপ্লিট তাই আমরা এই কপারকে বলতে পারবো ট্রানজিশন এলিমেন্টস। তাহলে জিঙ্ক ট্রানজিশন এলিমেন্টস নয়, কিন্তু কপার ট্রানজিশন এলিমেন্টস। দেখো জিঙ্কের ক্ষেত্রে গ্রুপ হচ্ছে 12 এবং কপারের ক্ষেত্রে গ্রুপ হচ্ছে 11। তার মানে দেখা গেল যারা 11 পর্যন্ত যারা গ্রুপ, 3 থেকে 11 পর্যন্ত যাদের গ্রুপ, তাদের কিন্তু ট্রানজিশন এলিমেন্টস বলবো, কিন্তু জিঙ্ক যেহেতু গ্রুপ 12 তাই জিঙ্ক কোনোভাবেই ট্রানজিশন এলিমেন্টস হচ্ছে না, কারণ এদের কোনোভাবেই এরা অসম্পূর্ণ ডি ইলেকট্রন তৈরি করতে পারছে না। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তোমরা এবার দেখো আমরা ট্রানজিশন এলিমেন্টস কিন্তু বুঝিয়ে দিলাম, এরপর একটা ছোট ট্রিক বোঝাচ্ছি, দেখে নাও। ট্রিকটা হচ্ছে একটা ছোট্ট জিনিস শেখাচ্ছি, নতুন একটা জিনিস শেখাচ্ছি। দেখো আমরা পড়েছি মেটাল, এরপর পড়েছি নন মেটাল, মানে এটা ধাতু এটা অধাতু। ক্লিয়ার হলো? আর ধাতু আর অধাতু উভয়েরই গুণ বর্তমান, এরকম কিছু মৌল কিন্তু পর্যায় সারণীতে পাওয়া গেছে এবং সেগুলোর অবস্থান হচ্ছে অবশ্যই পি ব্লক, জেনে রাখো। তো এই মৌলগুলোর অবস্থান আমি বলছি পি ব্লকের কোথায় আছে, তো আমি বলে দিচ্ছি একটুখানি। এদের বলা হলো ধাতু কল্প বা মেটালয়েডস বলা হয়। এই মেটালয়েডসকে বলা হয় ধাতু কল্প, মেটালয়েডসকে বলা হয় ধাতু কল্প। ক্লিয়ার হয়ে গেল? ধাতু কল্প আর অধাতু। দেখেন আমি ছোট্ট করে বলে দিচ্ছি, গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, এই তিনটে বিশেষ করে গ্রুপের ক্ষেত্রে বেঙ্গন, আলু, গাজর, এটা ছিল কেমিস্ট্রি স্যার গেট, এটা ছিল নেই পরোসন আনে সে। এর মধ্যে আমি দু একটা তোমাদের বলে দিচ্ছি, একটু দেখে নাও। এর মধ্যে বোরনটাকে ধাতুকল্প হিসাবে ভাবা হয়, বোরনের পরই সিলিকনের পরই আছে জার্মেনিয়াম, এর পরই আছে আর্সেনিক, নেই পরোসন আনে সে সব, এরপরে আছে আর এসবি। এই এসবি এরাও কিন্তু সবাই এই সন্ধিগত না স্যার, মেটালয়েডস আর ধাতুকল্প। এই সবুজগুলো ধাতুকল্প। এদিকে যারা আছে তারা অধাতু, বুঝে নাও, আর এদিকে যারা আছে তারা ধাতুর ন্যায় আচরণ করে বা ধাতু। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এদিকে ধাতু আর ওদিকে অধাতু, তার মাঝখানে একটা কোনাকুনি লাইন তৈরি হয়েছে, যেটাকে আমরা, যে মৌলগুলোকে আমরা বলেছি মেটালয়েড। তাহলে মেটালয়েডস কারা কারা তোমরা বুঝে গেলে। এরপর একটা ছোট্ট নতুন জিনিস শেখাচ্ছি, খুব ছোট্ট ট্রিকগুলো ভালো করে শেখাচ্ছি, শুনে নাও। এরপর শেখাচ্ছি ডায়াগোনাল রিলেশনশিপ,
ডায়াগোনাল রিলেশনশিপ। ডায়াগোনাল রিলেশনশিপ বুঝে নাও। ডায়াগোনাল রিলেশনশিপ কি জিনিস দেখে নাও, আমি একটুখানি বলছি, তোমরা লিখে নাও। পিরিয়ড 2 এবং পিরিয়ড 3 অর্থাৎ পর্যায় 2 এবং পর্যায় 3, এই দুটি পর্যায়ের মধ্যে, এবং গ্রুপটা কি কি হবে একটুখানি বলি। গ্রুপ 1, গ্রুপ 2 এবং গ্রুপ 3, এই তিনটি বিশেষ করে গ্রুপের মধ্যে ভালো করে বুঝে দেখো। তাহলে মৌলগুলো আছে কোথায়? তা অক্ষাংশটা হচ্ছে 2, 3 আর দ্রাঘিমাংশটা হচ্ছে 1, 2, 3। এই মৌলগুলোর মধ্যে কোনো একটি মৌল দেখে নাও, আমি লিখছি, কোনো একটি মৌল তার পরবর্তী পর্যায়ের পরবর্তী গ্রুপের মৌলের সাথে, তাহলে দেখে নাও, লিখে দিলাম, বর্তী পর্যায়ের পরবর্তী শ্রেণীর মৌলের সাথে ধর্মের সাদৃশ্য দেখায়। এই ঘটনাকেই কর্ণ সম্পর্ক বা ডায়াগোনাল রিলেশনশিপ বলে। বুঝতে পারলাম না? বোঝাচ্ছি, দেখো। আচ্ছা, এর কারণটা আগে লিখে দিই, এর কারণটা দেখো, এর কারণটা দেখে নাও। এর কারণটা লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। এর কারণ হচ্ছে মৌলের চার্জ বাই ব্যাসার্ধ সমান হয়ে যায়। সকল মৌলের ক্ষেত্রে চার্জ বাই ব্যাসার্ধ সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, দেখে নাও। এবার দেখো, মন দিয়ে শোনো একদম। ধরে নাও আমি গ্রুপ 2, এখানে পিরিয়ড 2 লিখছি, পিরিয়ড 2 আর পিরিয়ড 3। আশা করি দেখা যাচ্ছে, কাটছে না। পিরিয়ড 2 আর পিরিয়ড 3 এর মধ্যে কি ঘটনাটা ঘটছে দেখো। আমি পিরিয়ড 2, পিরিয়ড 3, এটা হচ্ছে গ্রুপ 1, এটা গ্রুপ 2 আর এটা হচ্ছে গ্রুপ 3। তিনটে হলো স্যার, বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, দেখে নাও। গ্রুপ 2 এর মধ্যে প্রথমেই আছে লিথিয়াম, তারপরে আছে দেখো লিথিয়ামের পর আছে বেরিলিয়াম, তারপর আছে বোরন, তাই তো? আর গ্রুপ 3 মধ্যে কে আছে দেখে নাও। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আর এর পরেরটাও আমি টেনে নিচ্ছি, গ্রুপ 4টাকেও টেনে নিচ্ছি, অ্যালুমিনিয়াম, আর গ্রুপ 4-এ আছে সিলিকন। বুঝে নাও। তো লক্ষ্য করে দেখো, কোনো একটি মৌল, তার মানে আমি স্যার এই মৌলটার কথা ভাবছি, তার পরবর্তী পর্যায়ের পরবর্তী গ্রুপের মৌলের সাথে। আচ্ছা স্যার, এর পর্যায় ছিল 2, তাহলে এর পরবর্তী পর্যায় মানে 3, এর গ্রুপ ছিল 1, এর পরবর্তী গ্রুপ মানে হচ্ছে 2, তার মানে এ তার পরের পর্যায়ের পরের শ্রেণীর গ্রুপ মৌলের সাথে দেখো কোনাকুনি একটা সাদৃশ্য তৈরি করবে। এই সাদৃশ্যকে বলা হয়, এই যে সাদৃশ্য তৈরি করলো, এই সাদৃশ্যকে যেহেতু কোনাকুনি, অর্থাৎ এই বেরিলিয়ামকে যদি ভাবি, এই বেরিলিয়াম তার পরবর্তী পর্যায়ের পরবর্তী শ্রেণী, তার মানে দেখো কোনাকুনি মৌলের সাথে সাদৃশ্য তৈরি করছে, তাই না? এই কোনাকুনি সাদৃশ্যকে আমরা তখন নাম দেবো কর্ণ সম্পর্ক। তাহলে কার সাথে কার সাদৃশ্য হলো? লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের, বোরনের সাথে সিলিকনের। এর কারণ কি? এর চার্জ বাই ব্যাসার্ধ সবার ক্ষেত্রে সমান হয়ে যাচ্ছে। বাঁ দিক থেকে ডান দিকে গেলে চার্জ বাড়ে, আর ওপর থেকে নিচে নামলে আকারও বাড়ে। তাই চার্জ বাড়ছে এবং আকারও বাড়ছে। এই কারণে লক্ষ্য করো, এদিক থেকে এদিকে গেলে কি হলো? চার্জ বাড়লো, আর ওপর থেকে নিচে নামলে কি হলো? আকারও বাড়লো। তার মানে এর সাথে এর সম্পর্কটা লক্ষ্য করো। এর চার্জ বাই ব্যাসার্ধ যদি আমি অনুপাত তৈরি করি, এরও যদি চার্জ বাই ব্যাসার্ধের অনুপাত তৈরি করি, তাহলে দেখা যাবে দুজনের অনুপাতের মান সমান। এই কারণে এদের মধ্যে কর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। বোঝা গেল? তাহলে আমরা ডায়াগোনাল রিলেশনশিপ খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম। এরপর আমরা
আর বেশি কিছু বলছি না, তোমরা বাকিগুলো পড়ে নেবে। আমি একটুখানি বলে দিই, দেখে নাও। এনবি দিয়েও তোমরা লিখে নিতে পারো, এনবি দিয়েও লিখে নিতে পারো। তো এফ ব্লকের যে মৌলগুলো আছে, এফ ব্লক এলিমেন্টস, যারা এফ ব্লক এলিমেন্টস, আশা করি কাটেনি, যারা এফ ব্লক এলিমেন্টস আছে, সেই এফ ব্লক এলিমেন্টসগুলোকে, যেমন আমরা ডি ব্লক এলিমেন্টসগুলোকে বলেছিলাম ট্রানজিশন এলিমেন্টস, তাই তো? আমরা ডি ব্লকের এলিমেন্টসগুলোকে বলেছিলাম ট্রানজিশন এলিমেন্টস। আর ঠিক একইভাবে লক্ষ্য করো, এফ ব্লক এলিমেন্টসগুলোকে আমরা বলবো ইনার ট্রানজিশন এলিমেন্টস, অর্থাৎ আভ্যন্তরীণ সন্ধিগত মৌল। জাস্ট জেনে রাখো, কারণটা বলার দরকার নেই, কারণ আমি ছোট্ট করে বলে দিচ্ছি। এদের যখন ইলেকট্রন বিন্যাস তোমরা দেখবে, তখন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ডি অরবিটাল ইলেকট্রন প্রবেশের আগে ভেতরের এফ কক্ষে ইলেকট্রন প্রবেশ করে যাবে। তাহলে যার বাইরে প্রবেশ ইলেকট্রন না করে ভেতরে ইলেকট্রন প্রবেশ করবে, সেই ধরনের মৌলগুলোকে আমরা বলবো আভ্যন্তরীণ সন্ধিগত মৌল। কারণ আমি বলি, এই এফ ব্লক এলিমেন্টসগুলো ডি কিন্তু হয় 0 নালে 1, তার মানে ডি কি অবস্থায় আছে দেখো, ইনকমপ্লিট। ক্লিয়ার? আর লিখছি না, তোমরা লিখে নিও। তাহলে যেহেতু এই এফ অরবিটালের ক্ষেত্রে, এফ ব্লকের মৌলগুলোর ক্ষেত্রে ডি অরবিটাল, তোমরা সাধারণ ইলেকট্রন বিন্যাস লিখে দিয়েছি, দেখে নেবে, ইনকমপ্লিট অবস্থায় আছে, তা সত্ত্বেও ইলেকট্রনগুলো এখানে প্রবেশ, তার যে যাদের ক্ষেত্রে ডি অরবিটাল ইনকমপ্লিট, তাদের কি নাম বলবো? সন্ধিগত মৌল। কিন্তু ইলেকট্রনটা ডিতে না ঢুকে এর ভেতরের যে এফ অরবিটাল আছে সেখানে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করছে, তাই এই মৌলগুলোকে আমরা নাম দিয়েছি ইনার ট্রানজিশন এলিমেন্টস বা আভ্যন্তরীণ সন্ধিগত মৌল। মানে এরা সন্ধিগত মৌলের ভেতরে ঢুকছে ইলেকট্রনগুলো, তাহলে এদের নাম হয়ে গেল ইনার ট্রানজিশন এলিমেন্টস। ইনার ট্রানজিশন এলিমেন্টস বা আভ্যন্তরীণ বা অভ্যন্তরীণ মানটা এটাই ঠিক, অভ্যন্তরীণ সন্ধিগত। যদি তোমাদের এটা কেটে যায়, তোমরা একটু বুঝে লিখে নিও, ঠিক আছে? সন্ধিগত মৌল, অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। বুঝে গেলে? তোমরা এটা গোটাটা লিখে নাও। আমি একটা ছোট ট্রিক, নতুন জিনিস শেখাবো, ছোট্ট ট্রিক করিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। ট্রিকটা হচ্ছে, ট্রিক না, আজকে একটা বিশেষ পাঠ পড়াচ্ছি, তোমরা লেখো। এটার নাম হচ্ছে ল্যান্থানাইড। ল্যান্থানাইড কন্ট্রাকশন। এটার নাম হচ্ছে ল্যান্থানাইড কন্ট্রাকশন। ল্যান্থানাইড কন্ট্রাকশন মানে হচ্ছে ল্যান্থানাইড সংকোচন। তো এটা আমাদের সিলেবাসের হয়তো খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নয়, তা সত্ত্বেও তোমরা শুনে নাও, ল্যান্থানাইড সংকোচন কাকে বলে। ল্যান্থানাইড সংকোচন হলো, দেখো আমরা জানি পর্যায় 6 এবং শ্রেণী, ভালো করে দেখে নাও, পর্যায় 6 এবং শ্রেণী 3। এটাতে ল্যান্থানামের সাথে সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত এই মোট এক্সট্রা 14টি মৌলকে, অর্থাৎ এইখান থেকে এই মৌলগুলো এক্সট্রা 14টি মৌল, সেটা তোমাদের আগে বলা আছে। সেখানে ল্যান্থানামের সাথে অতিরিক্ত এই 14টা মৌল অবস্থান করে। এই 14টা মৌলকে, ল্যান্থানাম বাদে এই সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত এই 14টা মৌলকে বলা হয় ল্যান্থানাইডস। তো এই ল্যান্থানাইডস মৌলগুলোর ক্ষেত্রে লক্ষ্য করো, আমরা যত সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত যাব, খুব মন দিয়ে শোনো, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4f 1 2 14 5d 0 or 1 এবং 6s2। ক্লিয়ার হয়ে গেল? অর্থাৎ লক্ষ্য করো, এই সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত প্রত্যেকটা মৌলের বাইরের কক্ষগুলো সেম আছে, মানে কোনো পরিবর্তন নেই। কিন্তু ভেতরের 4f-এতে সিরিয়ামে একটা,
সিরিয়ামের পরের মৌলতে দুটো, তার পরের মৌলতে তিনটে, এইভাবে লুটেসিয়াম পর্যন্ত গেলে বাইরের কক্ষগুলো এই অবস্থায় থাকা সত্ত্বেও, অর্থাৎ ডিতে ইলেকট্রন এখনো ঢুকতে পারবে 9টা। তো তার সত্ত্বেও তার ভেতরের কক্ষে ইলেকট্রনগুলো এফ অরবাইটালে ইলেকট্রনগুলো ভর্তি হতে শুরু করে। এই মৌলগুলোকে আমরা নাম দিয়েছিলাম ল্যান্থানাইড মৌল। যেহেতু ডি অরবাইটালটা ফাঁকা থাকা সত্ত্বেও তার ভেতরের কক্ষে ইলেকট্রন প্রবেশ করে, তাই আমরা এই ল্যান্থানাইড মৌল এবং অ্যাক্টিনাইড মৌলগুলোকে বলেছিলাম ইনার ট্রানজিশন এলিমেন্টস। তো লক্ষ্য করে দেখো, বহিস্থ কক্ষের কোনো পরিবর্তন হয়নি, তা সত্ত্বেও ভেতরের এফ কক্ষে একটা করে ইলেকট্রন প্রবেশ করছে। একটা করে ইলেকট্রন প্রবেশ করার সাথে সাথে এর পরমাণু ক্রমাঙ্ক 1 একক করে বৃদ্ধি পাচ্ছে, এবং পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাওয়ার সাথে সাথে নিউক্লিয়াস এর চার্জও বাড়ছে। পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াসের চার্জও বাড়ছে। এর ফলে দেখা যাচ্ছে সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত যত মৌলগুলোর ক্ষেত্রে আমরা আগাবো, আস্তে আস্তে যাব, বহিস্থ কক্ষ 1 আছে, কিন্তু পরমাণুর নিউক্লিয়াসের চার্জ বাড়ছে। ফলে নিউক্লিয়াসের চার্জ বাড়ার জন্য নিউক্লিয়াসে থাকা প্রোটন বহিস্থ কক্ষে, এটা বহিস্থ কক্ষ ধরে নাও, এরকম কক্ষ আছে, এটা বহিস্থ কক্ষ, এটা হচ্ছে 6s। এই বহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে, এখানে দুটো ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে এই সিরিয়াম থেকে লুটেসিয়ামে যাওয়ার সাথে সাথে ইলেকট্রনগুলোকে সিরিয়াম অপেক্ষা লুটেসিয়াম অনেক বেশি ভেতরের দিকে আকর্ষণ করবে। এর ফলে যত সিরিয়াম থেকে লুটেসিয়ামের দিকে যাব, পরমাণুর নিউক্লিয়াসের চার্জ বাড়ার সাথে সাথে বহিস্থ কক্ষ 1 থাকে বলে এদের ইলেকট্রনগুলো কিছুটা ভেতরের দিকে ঢুকে আসে। ফলে সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি হওয়ার সাথে সাথে আকার যতটা কমা উচিত ছিল তার থেকে অনেকটা বেশি হ্রাস পায়। এই হ্রাসের জন্য একে আরেকজন হেল্প করে, তার নাম হচ্ছে, দেখে নাও, এটা এস কক্ষ, এটা 5d কক্ষ, আর তার ভেতরে আছে 4f কক্ষক। তাহলে এই এফ কক্ষকটা যেহেতু ভেতরের দিকে আছে, তাই এফ কক্ষকের একটা বিশেষ ধরনের বৈশিষ্ট্য পাওয়া যাবে। এই বিশেষ ধরনের বৈশিষ্ট্যকে বলা হলো শিল্ডিং এফেক্ট বা স্ক্রিনিং এফেক্ট, বা বাংলায় লিখলাম আবরণী প্রভাব। এই আবরণী প্রভাবের জন্য এই ভেতরে, এবং এই আবরণী প্রভাবটা, আবরণী মানে ঢাল, এটা বেশি বুঝে লাভ নেই, জাস্ট যেমন বোঝাচ্ছি তেমন বোঝো। এই আবরণী প্রভাবের মান খুব কম, মানে 4f এর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো এই বাইরের কক্ষের ইলেকট্রনকে, ভালো করে বুঝে নাও ব্যাপারটা, বিকর্ষণ করার কথা। কেন না, বাইরের কক্ষেও ইলেকট্রন মাইনাস চার্জ, আর এই 4f এর মধ্যে যে ইলেকট্রনগুলো থাকবে তারও মাইনাস চার্জ, তাহলে মাইনাস চার্জকে তো বিকর্ষণ করবে। তাহলে নিউক্লিয়াস যখন বাইরের কক্ষ ইলেকট্রনগুলোকে টানবে, তখন এ বলবে না, তোকে টান, ভেতরে ঢোকা চলবে না, তুই বেরিয়ে যা, আমি তোকে বিকর্ষণ করছি। কিন্তু দেখা গেছে 4f এর আবরণী প্রভাবের মান খুব কম, যার ফলে এই বহিস্থ কক্ষের ইলেকট্রনকে খুব একটা বেশি বিকর্ষণ করবে না। ফলে নিউক্লিয়াসের চার্জ বাড়ার সাথে সাথে সিরিয়াম থেকে যত লুটেসিয়ামের দিকে যাব, সিরিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 58 এবং লুটেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 71, যত পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে বহিস্থ কক্ষের 6s2 ইলেকট্রনটাকে ভেতরের দিকে টানছে। তার ফলে দেখা যাবে যদি সিরিয়ামের আকার এরম হয়, লুটেসিয়ামের আকার অনেকটা ছোট হয়ে যাচ্ছে। এই ঘটনাকেই আমরা বলবো ল্যান্থানাইড সংকোচন বা ল্যান্থানাইড কন্ট্রাকশন। অর্থাৎ ল্যান্থানাইড মৌলগুলোর ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে, কথাটা বলছি শুনে নাও, এদের আকার অত্যধিক হারে কমে যায়। এই আকার কমে যাওয়ার যে ঘটনা, এই ঘটনাকে আমরা নাম দিয়েছি ল্যান্থানাইড সংকোচন। তোমরা বুঝে গেলে ল্যান্থানাইড সংকোচন ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিলাম। তো ল্যান্থানাইড সংকোচন খুব ইম্পর্টেন্ট, একটু দেখে নাও। তো এটা বিশেষ কি ব্যাপার না, আমরা জানি পরমাণু ক্রমাঙ্ক বাড়লে তো আকার
কমে, কিন্তু এখানে যে আকারটা কমে সেই আকারটা অত্যধিক হারে কমে যায়। এবং এই প্রভাব এনবি দিয়ে লিখে নাও, সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত এদের ক্ষেত্রে সিরিয়াম 3 পজিটিভ থেকে লুটেসিয়াম 3 পজিটিভ অর্থাৎ ধনাত্মক আয়নের মধ্যে অধিক বেশি দেখা যায়। অর্থাৎ সিরিয়াম সাধারণত কি আয়ন তৈরি করে? 3 পজিটিভ আয়ন তৈরি করে। এদের মধ্যে এই প্রভাব আরো বেশি হয়। এটা জাস্ট জানার জন্য লিখে রাখলাম, নোটটা রেডি রাখলাম যাতে করে আমাদের পরবর্তীকালে সুবিধা হয়। আমি এটা মুছে দিচ্ছি। এরপর আমরা একটা নতুন পার্ট করাবো যেটাকে বলা হচ্ছে কেমিক্যাল বন্ডিং এর পার্ট, যেটা আমাদের পর্যায় সারণীর রিলেটেড। তো সেই পার্টটা তোমরা এটা মুছে দাও, আমি মুছে দিচ্ছি, তোমরা এখানকে পজ করে লিখে নাও, এরপর সেটা শুরু করছি। দেখে নাও, এই পার্টটা কেমিক্যাল বন্ডিং এর হলেও এই পার্টের যে মেন আইডিয়া সেটা আমাদের পিরিয়ডিক টেবিল দেয়। সুতরাং এটা আমরা আজকে পিরিয়ডিক টেবিলটা ঠিক যেহেতু পড়াচ্ছি এবং এটা শেষ পার্ট, তোমরা কেমিক্যাল বন্ডিং এর ছোট্ট একটা ট্রিক তোমাদের শিখিয়ে দিই, খুব মন দিয়ে শোনো। আমাদের সিলেবাসে আবার বলছি, মন দিয়ে দেখো, গ্রুপ আছে। গ্রুপ কারা কারা আছে না? আমাদের সিলেবাসে গ্রুপ আছে 1, 2, 13। আর কি গ্রুপ আছে? আর গ্রুপ আছে 14, 15, 16 and 17। 18টা যেহেতু যৌগ গঠন করে না তাই 18টা নিচে নেই, 18 আমাদের আছে সিলেবাসে। আচ্ছা, 18টা লিখে রাখি, দেখো ভালো করে। তো আমরা একটা কথা দিলাম, একটা নাম দিলাম। দেখো নামটা বলি, এটাকে বলা হলো এ, মানে এটা এ পারা, মানে একটা এ ক্যাটাগরি, এটা এ ক্যাটাগরি, এ ক্যাটা। আর এইটাকে বললাম আমরা বি ক্যাটাগরি, বি ক্যাটা। অর্থাৎ স্যার এটাকে কেন নিচ্ছেন না? না, 18 নম্বর শ্রেণীর মৌলগুলো নিষ্ক্রিয় মৌল, তাই এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই আমরা শুধুমাত্র 17 পর্যন্ত নিয়েছি। তো একটা ছোট্ট কথা বলি, তোমরা তো জানো যদিও, এর মাঝে আমরা এই যে গ্রুপটার মাঝের পার্টটা আছে, দেখো আমি এখানটা লিখে রাখছি এই জায়গাটা করে, এখান থেকে 3 থেকে 12 নম্বর গ্রুপ আছে যেটা আমাদের সিলেবাসে নেই, তাই তো? আচ্ছা, এবার দেখো, খুব মন দিয়ে শোনো। বলছে এই যে 1, 2, 13 এই যে গ্রুপের শ্রেণীর মৌলগুলোকে সাধারণত আমরা বলে থাকি ধাতু, আর 14 থেকে 17 নম্বর এই শ্রেণীর মৌলগুলোকে আমরা বলে থাকি অধাতু। ধাতু আর অধাতু, খুব মন দিয়ে শুনবে। এই ধাতুর মধ্যে সর্বাপেক্ষা তীব্র ধাতুর নাম কি? সিজিয়াম। আর অধাতুর মধ্যে সর্বাপেক্ষা তীব্রতম অধাতুর নাম কি? ফ্লুরিন। খুব পরীক্ষায় প্রশ্নটা দেয়। এবং একটা ছোট্ট কথা বলি, ওই আগের ভিডিওর লাস্ট তোমাদের বলেছিলাম, এই ধাতব ধর্মকে, অধাতব ধর্মকে যেমন ইলেকট্রোনেগেটিভ ধর্ম বলা হয়, ইলেকট্রোনেগেটিভ ধর্ম বলা হয়, নেগেটিভ ধর্ম বলা হয়, ঠিক সেরকম এই ধাতুকে বলা হয় ইলেকট্রোপজিটিভ ধর্ম বলা হয়, ইলেকট্রোপজিটিভ ধর্ম বলা হয়। এটাকে ইলেকট্রোনেগেটিভ ধর্ম বলা হয় আর এটাকে ইলেকট্রোপজিটিভ ধর্ম বলা হয়, ঠিক আছে? বা এটাকে অনেক সময় বলা হয়, বাংলাটা বলে দিই, তড়িৎ ধনাত্মক ধর্ম। এটা তড়িৎ ঋণাত্মক ধর্ম, এটা তড়িৎ ধনাত্মক ধর্ম। ক্লিয়ার হলো? আচ্ছা, খুব মন দিয়ে শোনো। এই ক্যাটাগরির মৌলরা নিজেদের সঙ্গে যুক্ত হবে না। তোমরা লিখে নাও, কতগুলো এনবি লেখাচ্ছি, লিখে নাও। আমি এনবিটা বলে দিচ্ছি, তোমরা লিখলেই হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, এনবির ফার্স্ট এ ক্যাটাগরিতে যারা আছে তারা নিজেদের মধ্যে যুক্ত হয় না। ভালো করে বুঝে নাও, আর কিচ্ছু করতে হবে না, টোটকা লাগাবে, ট্রিক্স লাগাবে, হয়ে যাবে। 2 নম্বর ক্রাইটেরিয়া, বি মৌলগুলো বা বি ক্যাটাগরির যারা মৌল আছে তারা যদি নিজেদের মধ্যে যুক্ত হয়, নিজেদের মধ্যে যদি যুক্ত হয়, বুঝে নাও, নিজেদের মধ্যে যদি যুক্ত হয় তাহলে তারা যুক্ত হতে পারবে, যুক্ত হবে। এবং তারা যে যৌগগুলো তৈরি করবে সেই যৌগগুলোকে আমরা বলবো, খুব মন দিয়ে শোনো কিন্তু,
তারা যে যৌগগুলো তৈরি করবে তাদের বলবো আমরা সমযোজী যৌগ, সমযোজী যৌগ বা কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। ক্লিয়ার হলো? হয়েছে? আচ্ছা, 3 নাম্বার হচ্ছে যদি এ ক্যাটাগরির মৌল বি ক্যাটাগরি মৌলের সাথে যুক্ত হয় তাহলে কি যুক্ত হতে পারবে? হ্যাঁ, যুক্ত হতে পারবে। এবং তারা যুক্ত হলে যে যৌগটা তৈরি করবে সেই যৌগটাকে আমরা নাম দিলাম, সেই যৌগটাকে আমরা বলছি তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ, আয়নীয় যৌগ মানে হচ্ছে আয়নিক বন্ড। আয়নীয় যৌগ তৈরি করবে আর যে বন্ধনটা তৈরি করবে তার নাম কোভ্যালেন্ট বন্ড, আর এটাকে বলা হয় কোভ্যালেন্ট। আর যে যৌগটা তৈরি করবে তার জন্য এর নাম হয়ে যাবে কোভ্যালেন্ট কম্পাউন্ড। ঠিক আছে? সমযোজী যৌগ গঠন করবে, এর মধ্যে বন্ধনটাকে বলবো সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড, আর যৌগটাকে বলবো ইংরেজিতে কোভ্যালেন্ট কম্পাউন্ড। ঠিক আয়নীয় যৌগকে বলবো আয়নিক কম্পাউন্ড, আর এদের মধ্যে যে বন্ধনটা তৈরি হবে তার নাম হয়ে যাবে আয়নিক বন্ড। বোঝা গেল? সমযোজী যৌগের মধ্যে সমযোজী বন্ধন, আয়নীয় যৌগের মধ্যে আয়নীয় বন্ধন। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার স্যার টোটকাটা বুঝুন কিভাবে করবো। তোমরা দেখো, তোমাকে দিল একটা প্রশ্ন খুব মন দিয়ে শোনো। আচ্ছা, আমরা একটা কথা বলি, আমরা এখান থেকে একটা ট্রিক জানি, ট্রিক তোমরা করতে পারবে। দেখো, যারা গ্রুপ 1-এ আছে তাদের ভ্যালেন্সি কিন্তু 1, যারা গ্রুপ 2-এ আছে তাদের ভ্যালেন্সি কিন্তু 2, যারা গ্রুপ 13-এ আছে তাদের ভ্যালেন্সি কিন্তু 3। এটা ভ্যালেন্সি। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবং দেখো আমি এখানেও শিখিয়েছিলাম যারা গ্রুপ 14-এ আছে তাদের ভ্যালেন্সি 4, যারা গ্রুপ 15-এ আছে তাদের ভ্যালেন্সি 3, 16-এ আছে 2, 17-এ আছে 1, আর এদের কিন্তু 0, তাই এরা যুক্ত হয় না। তাহলে ভ্যালেন্সিগুলো কিন্তু আমরা শিখে গেলাম। আর লাস্ট টোটকা, তাহলে ভ্যালেন্সি শিখলাম। আর লাস্ট টোটকা যেটা 4 নাম্বার, হাইড্রোজেনকে এর গ্রুপের কি কি অবস্থান তোমরা বলো তো দেখি। এ গ্রুপ 1-এও থাকে, আবার গ্রুপ 17-এও থাকে। ক্লিয়ার হলো? কিন্তু হাইড্রোজেন যদি কারোর সঙ্গে যুক্ত না হয়, একা থাকে, তখন এর অবস্থান গ্রুপ 1। কিন্তু হাইড্রোজেন যদি কোনো মৌলের সঙ্গে যুক্ত হয়ে কম্পাউন্ড গঠন করে, কম্পাউন্ড যৌগ গঠন করে, অর্থাৎ যৌগ তৈরি করে, তখন হাইড্রোজেনের আমরা অবস্থানকে বলবো 17। অর্থাৎ হাইড্রোজেন যখন বিয়ে হয়নি তার এটা বাপের বাড়ি গ্রুপ 1, আর হাইড্রোজেনের যখন বিয়ে হয়ে গেছে মানে যৌগ কারোর সঙ্গে যুক্ত হয়ে গেছে, তখন তার ঘরটার নাম হয়ে যাবে গ্রুপ 17। সবারই তো তাই হয়, নিজে যখন বিয়ে না হয় মেয়েদের বাপের বাড়িতে থাকে, আর যখন বিয়ে হয়ে যায় মেয়েরা শ্বশুর বাড়ি চলে যায়। এটা স্বাভাবিক কনসেপ্ট একটা। তো ঠিক যৌগ গঠন করার সময় হাইড্রোজেনের কিন্তু গ্রুপকে আমরা, বারবার বলছি, গ্রুপকে আমরা 1 না ধরে 17 ধরবো। ক্লিয়ার হয়ে গেল? সিম্পল প্রশ্ন, ভালো করে দেখো, খুব সুন্দর, মন দিয়ে শোনো। বলছে এ একটা মৌল আছে বা এক্স একটা মৌল আছে আর ওয়াই একটা মৌল আছে। ভালো করে দেখো, এক্স আর ওয়াই দুটো মৌল আছে। এর পরমাণু ক্রমাঙ্ক 17 এবং বি এর পরমাণু ক্রমাঙ্ক 12। এরা যদি নিজেদের মধ্যে যুক্ত হয়, মৌলগুলি নিজেদের মধ্যে যুক্ত হয়, তার যৌগ কি হবে, তার সংকেত লেখো এবং তার প্রকৃতি লেখো। কি করে করবে ভাবো, বলো। প্রথমেই লিখছি আমি, দেখো লক্ষ্য করো, 17 মানে বুঝে নিতে হবে ক্লোরিন, কিন্তু তুমি ক্লোরিন লিখতে পারবে না, তোমাকে এক্স দিয়েছে মানে এক্স দিয়েই লিখতে হবে। তাহলে প্রথমে লিখলাম 2, 8, 7, আর এর ক্ষেত্রে লিখছি 2, 8, 2। এইভাবে ভাঙলে কিন্তু তোমাদের যৌগ হয়ে যাবে, তোমাকে এসপিডিএফ দিয়ে ভাঙতে হবে না। তো লক্ষ্য করে দেখো, এদের পর্যায় 3 এবং শ্রেণী কত 17, আর এর পর্যায় 3, শ্রেণী কত 2। তাহলে ভ্যালেন্সি কত হবে? ভ্যালেন্সি কত হবে? 2। তাহলে লক্ষ্য করে দেখো, তাহলে এক্স আর ওয়াই যদি যুক্ত হয়, এরা কোন পাড়ার মধ্যে আছে? এ ক্যাটাগরির মধ্যে আছে। আর এরা কোন ক্যাটাগরির মধ্যে আছে? বি ক্যাটাগরির মধ্যে আছে। যারা বুঝতে পারছো না ভিডিওটাকে আরেকবার করে দেখো, বুঝে যাবে। বি ক্যাটাগরির মধ্যে, তাহলে এ ক্যাটাগরি আর বি ক্যাটাগরি। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এ ক্যাটাগরি বি ক্যাটাগরির মধ্যে যদি যুক্ত হয়, তাকে একটু আগেই শিখিয়ে দিয়েছি, এরা ইলেকট্রো ভ্যালেন্ট যৌগ বা আয়নিক কম্পাউন্ড তৈরি করবে, তাই তো? তাহলে এরা পরস্পর যুক্ত হলে আয়নীয় যৌগ তৈরি করবে। তাহলে 1 নম্বরের জন্য লিখলাম এরা আয়নীয় যৌগ গঠন করবে।
আর একটা ছোট্ট কথা বলি, সংকেত কি হবে না, সংকেত লেখার সময় একটা ছোট্ট কথা বলি, টোটকা লিখে নাও, টোটকা ট্রিক, ট্রিক লেখো, যার শ্রেণী আগে, ট্রিক হচ্ছে যার শ্রেণী আগে তাকে লিখবো আগে, ব্যাস খেল খতম। তো চলে এসো, এক্স আর ওয়াই এর মধ্যে কাকে আগে লিখবো, না স্যার এক্স কে লিখুন, না স্যার দেখুন এরা গ্রুপ হচ্ছে কত, এর গ্রুপ হচ্ছে কত 2, তাহলে যার গ্রুপ বা শ্রেণী আগে তাকে লিখবো আগে, তাহলে ওয়াই কে লিখবো আগে, আর যার শ্রেণী পরে মানে এক্স কে লিখবো পরে। ক্লিয়ার হলো এটা? আচ্ছা, এরপর হচ্ছে আমরা জানি বাচ্চারা থেকে শিখে আসছি এর ভ্যালেন্সি এর গায়ে, এর ভ্যালেন্সি এর গায়ে। ওয়াই এর ভ্যালেন্সি কত বেরিয়েছে, ওয়াই এর ভ্যালেন্সি 2, তাহলে ওয়াই এর ভ্যালেন্সি যেহেতু 2 তাই ওয়াই এর ভ্যালেন্সি চলে যাবে এক্স এর গায়ে, আর এক্স এর ভ্যালেন্সি 1 সেটা চলে যাবে ওয়াই এর গায়ে। 1 আমরা লিখি না, তাই আমাদের সংকেত হয়ে গেল এক্স ওয়াই x2 এবং এটা আয়নীয় যৌগ। ক্লিয়ার হয়ে গেল? বোঝা গেল? আমি কিন্তু বেশি আর প্র্যাকটিস করাচ্ছি না, তোমরা প্র্যাকটিস করে নিও। আমি একটা ছোট ট্রিক শিখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। আবার একটা যৌগ দিচ্ছি, একটা এক্স যৌগ একটা ওয়াই যৌগ, খুব মন দিয়ে শুনবে। যদি বুঝতে পারো যে এটা হাইড্রোজেন তাহলে কিন্তু সাথেও ধরবে মাস্ট। ধরে নাও তোমাকে বললো এক্স ওয়াই জেড, আমি একটা ছোট্ট অঙ্ক দিচ্ছি, তোমরা করো, সাইডে করে নাও অঙ্কটা। এক্স ওয়াই জেড তিনটে মৌল তোমাকে বলেছে। এক্স ওয়াই জেড এর মধ্যে এক্স এর পরমাণু ক্রমাঙ্ক জেড, ওয়াই এর পরমাণু ক্রমাঙ্ক z-1 আর জেড এর পরমাণু ক্রমাঙ্ক z+2, এবং তোমাকে এখানে একটা ছোট্ট কথা বলেছে যে ওয়াই হচ্ছে নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয়, দেখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসার চান্স 500%, প্রচণ্ড স্টার। তাহলে আমাকে বলো এই যৌগটাতে এরা যদি নিজেদের মধ্যে যুক্ত হয়, এরা কিভাবে যুক্ত হবে? সবাই ওয়াইটাকে ধরে করে, আমি প্রথমেই বলে দেবো এ যেহেতু নিষ্ক্রিয় মৌল ওয়াই, তাহলে ওয়াইকে বাদ দিয়ে দাও, ওয়াই কারোর সঙ্গে যুক্ত হবে না। ক্লিয়ার হতো? ক্লিয়ার হলো তো? তাহলে আমাদের এখন যুক্ত হওয়ার মৌল কে কে, না স্যার এক্স আর জেড। তাহলে দেখো, লক্ষ্য করো, মন দাও, ভালো করে দেখো, মন দাও, মন দাও। এক্স এর পরমাণু ক্রমাঙ্ক জানি না, ওয়াই এর পরমাণু ক্রমাঙ্ক জানি না। স্যার এ যদি নিষ্ক্রিয় মৌল হয়, খুব মন দিয়ে শোনো, তাহলে এর গ্রুপ হয়ে যাবে 18। এটা অনেকে কিন্তু বোঝে না, এর গ্রুপ হয়ে যাবে 18, কারণ আমরা জানি নিষ্ক্রিয় মৌলের সবার গ্রুপ হচ্ছে 18। ক্লিয়ার হলো? আচ্ছা দেখো, তাহলে ওয়াই এর গ্রুপ যদি 18 হয়, খুব মন দিয়ে শুনছো কিন্তু, ওয়াই এর গ্রুপ যদি 18 হয় এবং z-1 যদি 18 হয়, ভালো করে বোঝো, তাহলে z সমান কত হবে? না স্যার z সমান হবে স্যার 18 + 1, তার মানে এর গ্রুপ হয়ে যাবে 18 এর এক ঘর পরে। স্যার গ্রুপে আমরা জানি গ্রুপে আমরা 1 থেকে 18 পর্যন্ত আছে, স্যার 18 এর পর তো কিছু নেই। তাহলে 18 এর পর যদি কিছু না থাকে, তাহলে 18 এর পর যে আসবে সে আবার 1 থেকে শুরু হবে, কারণ পিরিয়ডিসিটি 1 থেকে 18 এর পর 19 আবার 1-এ আসবে। ক্লিয়ার হলো কি বললাম? তার মানে 18-র পর যখনই চলে যাবে সেটা আবার ফিরে আসবে আগেতে। তার মানে স্যার এর গ্রুপ হয়ে গেল, এইটা খুব বোঝাটা টাফ, এর গ্রুপ হয়ে গেল 1। ক্লিয়ার করে নাও, 18-র পর এ আছে, তাহলে এর গ্রুপ হয়ে যাবে 1। ক্লিয়ার হলো? আচ্ছা স্যার এর গ্রুপ কত হবে? স্যার জেড যদি 1 হয় তাহলে z+2 কত হবে ভাবো তো দেখি, সিম্পল কথা, জেড হচ্ছে 1, তাহলে z+2 কত? স্যার z+2 হবে, জেড যদি 1 হয় z+2 হবে 13, এর গ্রুপ হয়ে যাবে 13। ক্লিয়ার হলো? কেন স্যার? না জেড হচ্ছে 1, ভালো করে দেখো, z+1 হলে গ্রুপ হবে 2, বুঝিয়ে দিচ্ছি, আর z+2 হলে গ্রুপ হবে তার পরেরটা। স্যার 2 এর পর তো 3 হয়, আরে 3 তো আমাদের সিলেবাসে নেই, তাহলে এটা হয়ে যাবে গ্রুপ 13। ক্লিয়ার বলতে পারলাম? তাহলে লক্ষ্য করো আমাদের কাছে হাতিয়ার হলো দুটো, একটা হলো এক্স আর একটা হলো জেড। তো প্রথম কথা, এক্স এর গ্রুপ হচ্ছে 13, তাহলে এক্স এর যেহেতু গ্রুপ 13, তাহলে এক্স এর ভ্যালেন্সি হয়ে যাবে 3, আর জেড এর যেহেতু গ্রুপ হচ্ছে, জেড এর গ্রুপ কত? গ্রুপ হচ্ছে 1, জেড কত গ্রুপ? জেড এর ক্ষেত্রে গ্রুপ হয়ে গেল, দেখে নাও, জেড এর ক্ষেত্রে গ্রুপ কিন্তু শিখলাম 1,
তাহলে জেড এর ক্ষেত্রে ভ্যালেন্সিও হবে 1 ভ্যালেন্সি। তাহলে লক্ষ্য করো স্যার আগে কে আছে স্যার, গ্রুপ 1 আগে না গ্রুপ 13 আগে? না স্যার গ্রুপ 1 আগে। তাহলে স্যার আপনি জেড কে আগে লিখুন আর এক্স কে পরে লিখুন। ক্লিয়ার করে দিতে বলতে পারলাম, যার শ্রেণী আগে তাকে লিখবো আগে। ক্লিয়ার হলো তো? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে স্যার এ কোন ক্যাটাগরিতে আছে স্যার? স্যার 1 to 13। তো স্যার এর ক্যাটাগরি স্যার এ ক্যাটাগরি, আর এর স্যার গ্রুপ 1। স্যার তাহলে এরা কোন ক্যাটাগরি হবে স্যার? স্যার এরা হয়ে যাবে স্যার এ ক্যাটাগরি। আচ্ছা স্যার তাহলে তো এরা যুক্তই হবে না, তার মানে এরা কোনো যৌগ গঠন করতে পারবে না। বোঝাতে পারলাম না বোঝাতে পারলাম না? স্যার বোঝাতে পারলেন? আচ্ছা, তাহলে একটা ছোট্ট প্রশ্ন লাস্ট, আমি একটুখানি মুছছি, তোমরা লিখে নেবে, আমি এখানটা মুছে করিয়ে দিচ্ছি, দেখে নাও। একটুখানি মুছছি আমি, দেখো হয়ে যাবে, আমাদের এইটুকুতেই হয়ে যাবে। একটা ছোট্ট প্রশ্ন, লাস্ট কিউ এবিসিডি, কারণ এই জেডের সাথে এই জেডটা মিশে যাচ্ছে, তাই না? তো আমরা এই জেডটাকে পেট কেটেছি, দেখো এই জেডটাকে পেট কাটিনি, ঠিক আছে? তোমরা কিন্তু বুঝে নেবে এটা। এ বি সি তিনটি মৌল আছে, এর পরমাণু ক্রমাঙ্ক জেড, ভালো করে দেখো। বি এর পরমাণু ক্রমাঙ্ক জেড প্লাস 2 আর সি এর পরমাণু ক্রমাঙ্ক জেড মাইনাস 1। যদি বলে দিই এ নিষ্ক্রিয় মৌল, তোমাদের দেখো এটা তোমরা নিজেরা আগে করো, পজ করে এবার মেলাও যে তোমার ঠিক হচ্ছে কিনা। আমি করে দিচ্ছি, দেখে নাও। এ যদি নিষ্ক্রিয় মৌল হয় তাহলে এর গ্রুপ হয়ে যাবে 18। আমি কিন্তু ক্লিয়ার করে যাচ্ছি, তাই তো? তাহলে এ যদি 18 হয় তাহলে এ হবে 18 প্লাস 2 মানে 20 তো হতে পারে না, তাহলে 18 এর পর আবার কোনো 90 20, তার মানে ক ঘর হলো? 2 ঘর। তাহলে এর গ্রুপ হয়ে গেল, বুঝাতে পারলাম? 18 এর পর থেকে ঘর গুনতে শুরু করো, 18 এর পর 19 20, ক ঘর হলো? 2 ঘর। তাহলে এর গ্রুপ হয়ে গেল 2। আর 18 এর এক ঘর আগে মানে এই জেড যদি 18 হয় তাহলে জেড মাইনাস 1 কত হবে? 17, সিম্পল। তাহলে এর গ্রুপ হয়ে গেল 17। আচ্ছা, যদি গ্রুপ, তাহলে স্যার এর স্যার ভ্যালেন্সি কত? ভ্যালেন্সি স্যার 0। স্যার এর ভ্যালেন্সি কত স্যার? গ্রুপ 2 হলে স্যার ভ্যালেন্সি 2, আর এর স্যার ভ্যালেন্সি 17, তো স্যার এর ভ্যালেন্সি স্যার 1। বুঝে গেলাম? আচ্ছা, তাহলে ভ্যালেন্সি 0, ভ্যালেন্সি 2, ভ্যালেন্সি 1, ক্লিয়ার হয়ে গেল? তাহলে মন দাও এবার, গ্রুপ 2 আর গ্রুপ 17, এরা যদি পরস্পরের সাথে যুক্ত হয় তাহলে এ কিন্তু যুক্ত হচ্ছে না, তাহলে যুক্ত হবে বি আর সির মধ্যে মন দাও, এরা এ বি ক্যাটাগরির মৌল আর এ ক্যাটাগরির মৌল। ক্লিয়ার হয়ে গেল স্যার? বি আর এ পরস্পর যুক্ত হলে যে যৌগটা তৈরি হয় সেই যৌগটাকে আমরা নাম দিয়েছি একটু আগেই দেখো আয়নীয় যৌগ। তাহলে ফার্স্ট অ্যান্সার হলো আয়নীয় যৌগ, প্রথমটাই অ্যান্সার 1 নাম্বার পেয়ে গেলাম, আয়নীয় যৌগ 1 নাম্বার পেয়ে গেলাম। আর দ্বিতীয় হচ্ছে, ভালো করে দেখে নাও, সিকে লিখেছি আগে, কেন লিখেছি তোমরা বুঝতেই পেরেছো। সিকে আগে লিখেছি, ভুল করেছি, দেখো ভুল লিখেছি। তাহলে গ্রুপ কার আগে? গ্রুপ হচ্ছে আগে বি, তাহলে আগে লিখবো বি। আর গ্রুপ পরে কার? 17, তাহলে লিখবো সি, তাহলে আগে লিখবো বি পরে লিখবো সি, কারণ যার গ্রুপ আগে তাকে লিখবো আগে। এর ভ্যালেন্সি কত? 2, এর ভ্যালেন্সি কত? 1। আমি ভ্যালেন্সি দিয়ে ভুল করে ফেলেছিলাম, ঠিক আছে? তাহলে এই বি এর ভ্যালেন্সি 2, তার মানে এর গায়ে বসবে, আর এর ভ্যালেন্সি সি এর ভ্যালেন্সি 1, সেটা বসবে এর গায়ে। তাহলে অ্যান্সারটা হবে অ্যাকচুয়াল BC2। বোঝা গেল ব্যাপারটা? যদি অনেকে কেউ সিটাকে আগে লেখে সেখানে কিন্তু 1 নাম্বার কাটা যাবে। তার মানে যৌগটা হয়ে গেল আয়নীয় যৌগ এবং অ্যান্সার হয়ে যাবে BC2। কেন না বি এর গ্রুপ 2, সি এর গ্রুপ 17, তাই 17টাকে পরে লিখলাম, বিটাকে আগে লিখলাম। তোমরা বুঝে গেছো? এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের জেড দিয়ে প্রশ্ন দেয়, তোমরা একটু মাথা খাটিয়ে করলেই কিন্তু অ্যান্সার করতে পারবে। বলে দিলাম, প্রবলেম কিছু হলে আবার আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা বলতে পারো প্রবলেম, আমি চেষ্টা করব সেখান থেকে সলভ করে দেবার। গুড নাইট।